সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের আমরা ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নগুলোই তোমরা ভালোভাবে যদি দেখে যাও, পড়ে যাও, প্র্যাকটিস করো, তাহলে এর থেকেই তোমরা কমন পাবে এবং শর্ট কোশ্চেনের ওপরে ভালো নাম্বার তুলতে পারবে। পিডিএফটা যদি লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমাদের তৃতীয় অধ্যায়ের অর্থাৎ 21 পেজ থেকে 30 পেজের একদম ওপরে বাংলা সংস্কৃতি খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক, এর আগে পর্যন্ত আমি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং বাকিটা আমি পরের একটা ভিডিওতে আলোচনা করব। নয়তো একসাথে সব বলতে গেলে ক্লাসটা অনেকটা বড় হয়ে যায় এবং তোমাদেরও সেটা দেখতে ভালো লাগবে না। তাই এটা পার্ট 1 ক্লাস এবং পার্ট 2 ভিডিও আমি বৃহস্পতিবার দিন দেব, সেটা তোমরা অবশ্যই দেখে নিও। দেখো, প্রথমে দেখে নাও তোমাদের তৃতীয় অধ্যায়ের নাম ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এই অধ্যায়ে তোমরা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক সময়কাল পর্যন্ত পড়বে। আচ্ছা, খ্রিস্টীয় ব্যাপারটা তোমাদের কাছে একটু অজানা লাগতে পারে, একটু বলে দিই শর্টে। আমরা প্রত্যেকেই তো যীশু খ্রিস্টকে চিনি। তো এই যীশু খ্রিস্টের জন্মের আগের সময়কাল পর্যন্ত আমরা খ্রিস্ট পূর্ব বলি, আর যীশু খ্রিস্ট জন্মানোর পরবর্তী সময়গুলোকে আমরা খ্রিস্টীয় বলি। এবারে প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, বেদুইন কাদের বলা হতো? আরবের যাযাবর মানুষদের বেদুইন বলা হতো। পরের প্রশ্ন দেখো, ইসলাম ধর্মের অনুগামীরা কি নামে পরিচিত ছিলেন? উত্তর, মুসলমান। নেক্সট, ইসলাম ধর্মে প্রবর্তক কে ছিলেন? এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো, হযরত মুহাম্মদ। আচ্ছা, ক্লাসটা অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর পরবর্তী ক্লাসগুলো পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রাখো। দেখো, পরের প্রশ্ন, কোন শহরকে কেন্দ্র করে ইসলামীয় ধর্মপ্রচার বা ইসলামের ধর্মপ্রচার শুরু হয়েছিল? উত্তর হবে মক্কা। নেক্সট দেখো, বেদুইনদের প্রধান খাদ্য কি? আমরা বেদুইনটা জানলাম, আরবের যাযাবর মানুষদের বেদুইন বলা। তাই বেদুইনদের প্রধান খাদ্য কি ছিল? খেজুর ও উটের দুধ। আরবের দুটি গুরুত্বপূর্ণ শহরের নাম লেখো। একটা মক্কা আর একটা হচ্ছে মদিনা। কাদের মাধ্যমে ভারতের সঙ্গে ইসলামের প্রথম যোগাযোগ ঘটেছিল? উত্তর দেখো, তুর্কি। ইসলাম বা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। খ্রিস্টানদের বাইবেল, হিন্দুদের গীতা। আচ্ছা, নেক্সট দেখো, খলিফা কথার অর্থ কি? উত্তর হবে প্রতিনিধি বা উত্তরাধিকারী। খলিফা শব্দটি একটি ড্যাশ শব্দ। উত্তর হবে আরবি। পরের প্রশ্ন, ইসলাম ধর্মে প্রথম খলিফা কে ছিলেন? উত্তর, আবু বকর। তোমরা চাইলে ভিডিওটা পজ করে লিখে নিতে পারো খাতায়, আর নয়তো কমেন্টে জানাও যে পিডিএফটা আমাদের লাগবে, তাহলে অবশ্যই আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা একটু গিয়ে চেক করে নিও। চলো নেক্সট দেখো, মুসলমান বা ইসলামীয়দের তীর্থস্থান কোনটি? কাবা। নেক্সট, হযরত মুহাম্মদ ড্যাশ উপজাতির মানুষ ছিলেন? উত্তর হবে কুরেশি। নেক্সট, দারুল ইসলাম বলতে কি বোঝো? যেসব অঞ্চলে ইসলাম, আচ্ছা এটা অঞ্চলে হবে না, একটু ভুল আছে। যেসব অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা বা ইসলাম ধর্ম ছড়িয়ে পড়েছিল, যেসব অঞ্চলে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়েছিল সেই অঞ্চলগুলিকে দারুল ইসলাম বলা বলা হয় বা বলে। নেক্সট নেক্সট দেখো, কিতাব উল হিন্দ গ্রন্থটি কার লেখা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো উত্তর হবে আল বেরুনি। নেক্সট দেখো, শাহনামা কাব্যটি কার লেখা? উত্তর ফিরদৌসী। এই কাব্যগ্রন্থের নাম এবং লেখকদের নাম তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখে রাখবে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় দেয়,
কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল? দ্বিতীয় মোহাম্মদ ঘুরি ও রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। লং কোশ্চেনের ওপরও একটা ক্লাস নিয়ে আসবো, যে কোন কোন প্রশ্নগুলো তোমরা করবে, কোনগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো বলে দেব। নেক্সট দেখো, কত কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান? উত্তর 1206 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে দিল্লিতে সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেন? উত্তর 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবকের হাত ধরে কিন্তু আবার সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা বা সূচনা ঘটছে। নেক্সট দেখো, বাংলায় কবে কার নেতৃত্বে তুর্কি শাসন শুরু হয়েছিল? উত্তর হবে 1204 থেকে 1205। এখানে দেখো ব্যাকেটে আমি একটা লিখে দিয়েছি যে 1204 থেকে 1205, অর্থাৎ 1204 খ্রিস্টাব্দের শেষ এবং 1205 খ্রিস্টাব্দের প্রথম, এই সময়কালের মধ্যেই কিন্তু তুর্কি শাসন শুরু হয়েছিল। কার নেতৃত্বে বা কে শুরু করেছিল? তিনি হচ্ছেন তুর্কি সেনাপতি ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি। পরের প্রশ্ন দেখো, সুলতান মাহমুদের আমলে কোন কোন দার্শনিক ভারত ভ্রমণে এসেছিলেন? উত্তর হবে আল বেরুনি। এবার চলো জেনে নেওয়া যাক এই আল বেরুনি কে। সুলতান মাহমুদের আমলের একজন দার্শনিক এবং গণিতজ্ঞ, আর তার লেখা একটা বই হচ্ছে কিতাব উল হিন্দ। এটাও তোমরা এর সাথে লিখে দিতে পারো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তবাকাত ই নাসিরি গ্রন্থটি কার লেখা? উত্তর হবে মিনহাজ উস সিরাজ। নেক্সট দেখো, বখতিয়ার খলজি কত সালে মারা যান? উত্তর হবে 1206 খ্রিস্টাব্দে। নেক্সট, কোন শাসককে মুসলমান ঐতিহাসিকরা লখনৌতি বলে উল্লেখ করেছেন? সেটা হবে লক্ষণাবতী। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে ভারতের দুটো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রের নাম লেখো। সেটা হচ্ছে থানেশ্বর ও কনৌজ। মানে প্রশ্ন এখান থেকে শাসন ব্যবস্থা পরিচালনা করা হতো। ভারতে কোন শতকে বা কবে হুন আক্রমণ হয়েছিল? এটা হবে পঞ্চম শতকে। নেক্সট, চোল রাজ্যে ড্যাশ হস্তশিল্প খুব বিখ্যাত ছিল? উত্তর হবে ব্রোঞ্জ। আচ্ছা, ব্রোঞ্জ বানানটা এখানে বর্গীয় যাটা কিন্তু ইঙর নিচে হবে। হ্যাঁ, এখানে পাশে আছে বলে তোমরা পাশে দিও না। নেক্সট দেখো, চোল রাজ্যের প্রদেশগুলি ড্যাশ নামে পরিচিত ছিল? এটাও বেশ ভালো প্রশ্ন। উত্তর হবে মন্ডলম। নেক্সট দেখো, উর কি? উর হচ্ছে কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে উর বলা হয়। নাড়ু কি? দেখো, কয়েকটি উড়কে নিয়ে গড়ে উঠত নাড়ু। নেক্সট দেখো, ব্রাহ্মণদের দান করা জমিকে কি বলা হতো? উত্তর হবে ব্রহ্মদেয় জমি। এই ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কি বোঝো? এই যে ব্রহ্মদেয় জমি, এই ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কি বোঝো? দেখো, ব্রাহ্মণদের কিছু জমি দেওয়া হতো, যে জমি থেকে কোনো প্রকার কর মানে নেওয়া হতো না, মানে রাজাকে কোনো প্রকার কর দিতে হতো না। সেই যে জমি, সেই জমিটাকে কিন্তু বলা হচ্ছে ব্রহ্মদেয় জমি। আর এই যে জমি দান করা হচ্ছে ব্রাহ্মণদের, এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে ব্রহ্মদেয় ব্যবস্থা। এখানে অন্ত্যস্ত হবে। ওকে, চলো নেক্সট হচ্ছে নগরম কি? দেখো, ব্যবসায়ীদের স্বার্থ এবং বিভিন্ন সমস্যা মোকাবিলার জন্য যে পরিষদ গড়ে উঠেছিল তাকে নগরম বলা হতো। নেক্সট, উড় ও নাড়ুর কাজ কি? যখন উড় বা নাড়ু কি দেবে, সেখানে যদি 2 নাম্বার দেয়, সাধারণত দেয় না, তাও বলছি যদি দেয় তোমরা ওইটা লিখবে যেটা আমি বললাম সংজ্ঞাটা, তার সাথে এর কাজটাও লিখে দেবে। প্রদেশের স্বায়ত্ত শাসন, বিচার ও রাজস্ব সংগ্রহের দায়িত্ব পালন করত এই উড় ও নাড়ু নামে দুটি স্থানীয় সভা। আসলে কি হতো বলতো, রাজারা যখন একটা বিশাল সাম্রাজ্য গড়ে তুলছে, সেই একার দ্বারা সেই গোটা সাম্রাজ্যকে শাসন করা একটু অসম্ভব ছিল। ঠিক আছে, কারণ আজকে যতটা যোগাযোগ ব্যবস্থা উন্নত, আজকে যতটা একটা জায়গায় বসে অন্য প্রান্তে খবর জানা যায়, তখন তো সেরকম ছিল না। রাজা একটা জায়গা থেকে দূরের বা দূরবর্তী যেসব গ্রাম বা এলাকা ছিল, সেখানে মানে শাসন
ঠিকমতো পরিচালনা করা, সেখানকার খবর পাওয়া এগুলো একটু অসম্ভব ছিল। তাই রাজা কি করত, তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করে দিত এবং প্রদেশে যাতে ঠিকমতো শাসন কার্য পালন করা হয়, ঠিকমতো রাজার যেসব আদেশ সেগুলো পালন করা হচ্ছে কিনা, গ্রামের বা সেই প্রদেশের বিচার ব্যবস্থা, তারপর প্রদেশগুলো থেকে তো রাজার কর আদায় করতো, সেই করগুলোকে যাতে ঠিকমতো আদায় করা যায় তার জন্য কি করতো, প্রদেশে একজন শাসনকর্তাকে রাখতো। ঠিক আছে? তো এই শাসনকর্তার আবার কাজ ছিল যে তিনি শুধুমাত্র শাসন ব্যবস্থার দিকেই লক্ষ্য রাখবেন। আবার এই কর সংগ্রহ করার জন্য আবার একটা আলাদা ডিপার্টমেন্ট থাকতো। মানে সেই ডিপার্টমেন্টেরও একজন হেড থাকতো। এইরকম ভাবে কিন্তু আগে শাসন ব্যবস্থা উম পরিচালনা করা হতো। নেক্সট দেখো, পাল সেন যুগে কেনাবেচার প্রধান মাধ্যম কি ছিল? সেটা হচ্ছে কড়ি। আর এই দুটো যুগে সোনা বা রূপার মুদ্রার ব্যবহার বা বাজারে এই সোনা রূপা মুদ্রার যে প্রচলন সেটা কমে গিয়েছিল। হ্যাঁ, যার ফলে মানুষ এই সময় আবার কড়ির মাধ্যমে কেনা বেচাটা বেশি করত। ফলে সোনা রূপা মুদ্রার চল কমে গিয়ে কড়ির চল বেড়ে গিয়েছিল। লাস্ট প্রশ্ন দেখো, পর্তুগিজদের মাধ্যমে আলু, আচ্ছা, পর্তুগিজদের মাধ্যমে ড্যাশ খাদ্য বাঙালি খাবারে যুক্ত হয়েছে? উত্তর হবে আলু। আলু কিন্তু বাঙালিদের খাবারে ছিল না। আলু জিনিসটাই বাঙালিরা জানতো না, মানুষ জানতোই না আলু জিনিসটা কি, হ্যাঁ, কিভাবে খাওয়া হয়, কোন রান্না করা হয় আলু দিয়ে, কিছুই জানতো না। পর্তুগিজরা যখন আমাদের ভারতে আসে ব্যবসায়িক সূত্রে ব্যবসা করতে ভারতীয়দের সাথে, তো তাদের মাধ্যমে আসে এবং ভারতে আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়তে থাকে এবং বাঙালিদের খাবারে ধীরে ধীরে আলু একটা বেশ ভালো রকম জায়গা করে নিয়েছে। এখন কিন্তু আলু ছাড়া আমরা কোনো রান্নাই করতে পারি না। তো এই আলুটা কিন্তু এই পর্তুগিজদের দেশে চাষ হতো। আলু চাষ আমাদের দেশে হতো না। বাঙালিদের খাবারের মধ্যে আলু বলতে কোনো খাবারই ছিল না। ঠিক আছে? তো এই পর্তুগিজ জাতির মাধ্যমেই আলু আমাদের ভারতে আনাগোনা হয়েছে এবং বাঙালি খাবারে যুক্ত হয়েছে। তো এই ছিল 40টা প্রশ্ন। বাকি এই অধ্যায়ে বাকি প্রশ্নগুলো আমি আরেকটা পার্ট 2 ভিডিওতে দেব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর প্রশ্নগুলো রেডি করো ভালো করে। আশা করি তোমরা এর থেকেই তোমরা কমন পাবে এবং ভালো নাম্বারও তুলতে পারবে।